আমরা এখন উপস্থিত হয়েছি 50 নম্বর মিডল রোড গড়ফা অঞ্চলে, যেটি প্রশাসনিকভাবে দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্ভুক্ত হলেও কলকাতার একটি অংশ। আমরা এসেছি মাননীয় অধ্যাপক নির্মলেন্দু মুখার্জির বাড়িতে, তার সংগ্রহশালায় উপস্থিত হয়েছি আমরা। হেমচন্দ্র কলেজের প্রাক্তন অধ্যক্ষ, অবসরপ্রাপ্ত মাননীয় অধ্যক্ষ নির্মলেন্দু মুখার্জির সাক্ষাৎকার জন্য আমরা এসেছি সেখানে। আমরা তার কাছে জানবো তার প্রত্নতত্ত্ব জীবনের কথা এবং ব্যক্তিগত জীবনের কিছু কথা আমরা জানবো তার কাছে। স্যার, আমরা শুরু করতে চাই আপনার একদম ছোটবেলা। আপনার জন্মগ্রহণ কোথায় করেছেন? আমার জন্ম হচ্ছে ঢাকা শহরে ধানমন্ডি। তখন এখানে তাহলে আপনি কলকাতায় কবে আসেন? আমি কলকাতায় এসেছি 1947 সালে 12ই অগাস্ট। তখন আপনার কত বয়স? তখন আমার 14 বছর। আচ্ছা, মানে আপনার পরিবারের সঙ্গে চলে আসেন? হ্যাঁ। আচ্ছা, আপনার ইচ্ছা করে আপনার পিতা মাতার সঙ্গে কিছু অল্প কিছু বলেন। আমার বাবা দর্শনের অধ্যাপক ছিলেন ঢাকা জগন্নাথ কলেজে। তারপরে কলকাতায় এসে উনি চন্দ্র কলেজের প্রতিষ্ঠা। আপনি এই প্রত্নতত্ত্ব নিয়ে যে আরও বেশি যে কাজ আরম্ভ করলেন, নানা রকম মানে প্র্যাকটিক্যাল কাজ, সেগুলো কবে থেকে আরম্ভ করলেন? এগুলো ব্যাপার হচ্ছে, আমি যখন প্রেসিডেন্সি কলেজে পড়তাম তখন এই আগ্রহের জন্য প্রেসিডেন্সি কলেজের পাশেই সেই পুরনো সিনেট হল ছিল এবং তার ভিতরে আশুতোষ মিউজিয়াম ছিল। আমি প্রায় আশুতোষ মিউজিয়ামে ছুটে যেতাম ক্লাস হয়ে গেলে, উনি গিয়ে মূর্তি টুর্তি দেখতাম। এবং ওখানে যারা ছিলেন দেবপ্রসাদ ঘোষ, কুঞ্জ গোবিন্দ গোস্বামী, এই যে ডক্টর কল্যাণ কুমার গঙ্গোপাধ্যায়, এদের সাথে নানা বিষয়ে আলোচনা হতো। তখন আমি ছাত্র, এবং তারপরে ওখানে থাকাকালীন যখন আমি নিয়ে পড়ি, তখন ওখানে হঠাৎ একদিন আমার সাথে পরিচয় হয় কালিদাস দত্ত। উনি ওখানে প্রায়ই আসতেন। এসে ওই বিকেলবেলা 4টে সাড়ে 4টার পরে ওখানে একটা আসর বসত, এবং সেই অভিনব আসর, টেবিলের উপরে মুড়ি চানাচুর ঢেলে দিয়ে আর চারপাশে মানে বসতেন। এবং ওখানে পরে আমার সাথে পরিচয় হয় ডক্টর নিহার রঞ্জন রায়, স্টেলা কাঙ্গড়ি, এরা ওখানে মাঝে মাঝে আসতেন। হ্যাঁ, ওই সময় আর্টিকে থাকতেন। হ্যাঁ, ওখানে থাকতেন। এবং আমি একটা বেঞ্চি পাতা ছিল, আমি গাড়ি ওরা করতে নিয়ে ওখানে বসে ওদের এই সমস্ত পুরাতত্ত্ব আবিষ্কার, পুরাতত্ত্ব নিয়ে কথা, এই সমস্ত কথা ওখানে শুনত। এবং তারপরে আস্তে আস্তে নিজের ইন্টারেস্ট গ্রো করে। এবং যখন আমি কলেজে ঢুকেছি, বছর দিয়ে চাকরি হয়েছে, তখন আমি একটা পরিকল্পনা করি যে নিম্ন গাঙ্গেয় উপত্যকায় যে ঐতিহাসিক নিদর্শন আছে এগুলো নিয়ে আমি একটা অনুসন্ধান। সেটা কত সাল? সেটা 1962 এরকম হবে, 61-62। তখন আপনি তার আগেই তো কালিদাস বাবুর সঙ্গে আলাপ হয়েছে। হ্যাঁ, কালিদাস বাবুর সঙ্গে আপনার প্রথম পরিচয় কত সাল নাগাদ হয় মনে আছে? কালিদাস বাবুর সাথে আমার প্রথম পরিচয় হলো 1954-55 সালে। এবং তখন ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনে আমি একটা প্রজেক্ট, তখন কলেজে পড়াই, রিসার্চ প্রজেক্ট ওরা নিত, আমি একটা প্রজেক্ট, এবং প্রজেক্ট দেওয়ার পরে সেই প্রজেক্টটা ওরা হাইলি অ্যাপ্রিসিয়েট করে আমাকে টাকা দিতে শুরু করে যে তুই ফিল্ডওয়ার্কে কাজ করো, এবং সেইখান থেকেই শুরু। পরে অবশ্য আস্তে আস্তে এই অঞ্চলটা ছেড়ে আমি মেদিনীপুরে 6-7 বছর কাজ করেছি, জঙ্গল মহল যেটাকে বলি, কোন জায়গায় গিয়ে গুহা মানুষদের চিত্র আবিষ্কার করা, তারপরে নিচে নেমে এসে সম্পূর্ণ আদিগঙ্গাটাকে পায়ে হেঁটে সেগুলোকে খুঁজে বের করা সাইটগুলো, তারপরে সরস্বতী নদী যেটা তিন বেরিয়েছে সেটা সম্পূর্ণ পায়ে হেঁটে সেই সাইটগুলো করা, তারপরে এদিকে বিদ্যাধরী নদী যেটা আছে সেটা সাইটগুলো করা। যখন চন্দ্রকেতু করে এক্সকাভেশন হয় তখন আমি প্রায় ছুটে যেতাম, ওর সাথে থাকতাম। এবং পরে এইসব কাজ করার পরে
তখনও আমি এই বিষয়ে লেখাপত্র আরম্ভ করিনি। তা আমি তখন এই কিছু রঙিন স্লাইড তৈরি করি, আর ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন আমাকে একটা প্রজেক্টর মেশিনের টাকা দিয়েছে। একটা প্রজেক্টর মেশিন কিনি এবং সেই প্রজেক্টর দিয়ে এই স্লাইড দিয়ে বিভিন্ন জায়গায় এই অঞ্চল সম্পর্কে নানা রকম আলোচনা সবাই যোগ করে। সেই সময় এটা হচ্ছে খুব সম্ভবত 1971 সাল, আনন্দবাজার পত্রিকার রবিবাসরী আছে, ওরা এক সভা করতো মাঝে মাঝে একটা বিভিন্ন জায়গায়। যে একটা সভা হয়েছিল নিখিল ভারত বঙ্গভাষা প্রচার সমিতি, একটা সভা হয়েছিল। সেই সভায় তখন ওখানে যে ছিলেন তিনি আমাকে অনুরোধ করলেন যে তুমি এভাবে তো আলোচনা যোগ দাও, তুমি এসব ছবি টবি নিয়ে এখানে আসো, বিশিষ্ট লোকেরা আসবে, তাদের সামনে তুমি একটা বক্তৃতা করো। এবং তখন সেই সভায় তিনি সভাপতি ছিলেন তুষারকান্তি ঘোষ এবং খুব বিশিষ্ট ব্যক্তিরা, মানে সাহিত্য জগতের বিরাট বিরাট ব্যক্তিরা সেখানে। সেই সভায় আমি প্রথম আদিগঙ্গার একেবারে উৎস থেকে কালীঘাট থেকে আরম্ভ করে সাগরদ্বীপ পর্যন্ত সম্পূর্ণ ছবিতে দেখিয়ে বক্তৃতা দেওয়ার পর যে বক্তৃতা তখন তুষারকান্তি এসে আমাকে জড়িয়ে দিল, বলে ওর পাশে বসেছিলেন কবি মনীন্দ্র রায়, উনি তখন অমৃত পত্রিকার সম্পাদক। উনি মনীন্দ্র রায়কে বললেন যে তুমি এই যুবকটিকে চেপে ধরো, থেকে লেখা দেয়। এবং মনীন্দ্র রায় আমাকে তারা দিয়ে তখন পরপর অমৃত পত্রিকা আমার বহু লেখা দিয়েছে। এবং তখন মোটামুটি এই পুরাতত্ত্ব এবং প্রাচীন ইতিহাস হবে আমার একটা পরিচিতি হয়। এটা 1971 সাল থেকে এটা পরিচিত হয়। এবং সেই পরিচয়ের মাধ্যমেই হঠাৎ একদিন আমার ডক্টর সুধীর রঞ্জন দাস, কলকাতা বিশ্ববিদ্যালয় আর্কিওলজি ডিপার্টমেন্টের প্রধান যিনি, তার সাথে পরিচয় হয়। এবং উনি আমার পরিচয় পেয়ে রাখি ওঠেন এবং বলেন যে আপনার সমস্ত লেখা আমি গোগ্রাসে পড়ি, আপনার লেখাগুলো বেরিয়েছে আমি দাগিয়ে দাগিয়ে পড়ি। এবং তখন একটা ঠিক হয়, নিরঞ্জন দাস উনি কর্ণসুবর্ণ আবিষ্কার করেছিলেন এবং মর্টিমার মিলারের সাথে উনি সিন্ধু সভ্যতায় কাজ করেছেন। এই উনি আমাকে বললেন যে এটা নিয়ে একটা পরিষদ গঠন করবেন। তখন বঙ্গ পুরাতত্ত্ব পরিষদ হয়, ডক্টর প্রতুল গুপ্ত ছিলেন তার প্রধান উপদেষ্টা, ডক্টর সুধীর রঞ্জন দাস হলেন তার প্রথম সভাপতি, আর আমি হলাম তার প্রথম সম্পাদক। এবং সেটা দীর্ঘদিন কাজ করেছি, খুব জায়গায় আমরা কাজ করেছি। একটা পত্রিকা বেরোতে খুব ভালো পুরাতাত্ত্বিক বলে একটা পত্রিকা বেরোতো। এটা কবে থেকে আরম্ভ হয়েছিল? ওটা ওই 1973 ওই তো 73 সালে পত্রিকাও সেই সময় বেরোয়। এবং তখন খুব মানে বহু জায়গায় সম্মেলন হয়, বহু এক্সিবিশন আমরা করি। তো তারপরে যারা ওখানে ছিল তারা আস্তে আস্তে কাজকর্ম পেয়ে গেল, করে একটু শিথিল হয়ে পড়ে। তারপরে পরে যেটা আরম্ভ হয় সেটা হচ্ছে পণ্ডিতদের লেখা প্রকাশের জন্য, কারণ পুরাতাত্ত্বিক পত্রিকাটা মানে খুবই দৃষ্টি আকর্ষণ। এমনকি এই পুরাতাত্ত্বিক পত্রিকার সূত্র ধরে একদিন সত্যজিৎ রায়ের মতন লোক আমার কাছে এবং তারপরে সেইটা নিয়ে ওনার সাথে কাজ করছে না কতগুলো সুনীল ঘোষ বললেন, যেমন ডকুমেন্টারি ফিল্ম। তো সত্যজিৎ বাবু একদিন সুনীল ঘোষকে বললেন যে আদিগঙ্গা নিয়ে একটা ডকুমেন্টারি ফিল্ম করে। তারপরে ঠিক করে উনি এলেন। সুনীলবাবুর পুত্র খুব নাম করা ডিরেক্টর, ফিল্ম ডিরেক্টর ঋতুপর্ণ। তো উনি এলেন, এসে বসে কথা বলো। আমি বললাম যে একটা নদী নিয়ে কাজ করবেন, পঞ্চ সুন্দরবন নিয়ে কাজ করবেন। তখন উনি একটা ডকুমেন্টারি ফিল্ম করেন, সেটা বোধ হয় 1982-83 সালে একটা ডকুমেন্টারি ফিল্ম করেন সুন্দরবন পাস্ট অ্যান্ড প্রেজেন্ট। সুন্দরবন প্রেজেন্ট পাস্ট যেটা হয় সেটা আমার সাথে, তাদের বহু জায়গায় আমার ছবিও রয়েছে, আমার সাথে উনি ঘুরেন এবং দুর্গম জায়গায় গিয়ে ছবি তোলা হয়। দুটো পার্ট ছিল।
তারপরে শিফটিংটা এখানে, তখন এখানে টিভি চালু হয়ে গেছে, কিন্তু এখানে খুব কম পয়সায় দিচ্ছে এখানকার সরকার, তিনটা চার দিচ্ছে। তখন উনি ওটা ক্যানাডিয়ান টিভিতে বিক্রি করেন, খুব ভালো। ওটাকে আর দেখাই তো সুযোগ নেই আমাদের। ওটা দেখার সুযোগ, উনি তো মারা গেছেন, এখন ছেলের কাছে আছি না জানি। কপিরাইটটা ওনাদের, কপিরাইটটা হিসেব হয়ে গেছে ক্যানাডিয়ান। ওটা রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট কালচারে হয়েছিল, উদ্বোধন হয়েছিল, লোকের স্বামী লোকেশ্বর খুব মানে দারুণ। তার এমন ছবি আছে যে বাপ মানুষ কিনে নিয়ে যাচ্ছে, এমন ছবি আছে, মানুষকে বাগে দৌড়েছে টেনে নিয়ে যাচ্ছে, সেই ছবি খুবই ভালো ছবি। এই তারপরে আস্তে আস্তে যা হয়, পণ্ডিতদের দ্বন্দ্ব, কার লেখা ছাপাবে, কার লেখা ছাপাবে না, কি সম্পাদক হবে, কি সম্পাদক হবে না, তখন আস্তে 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 আমরা অনেকটা আলাদা হই। আবার পরে যারা কাজ করতো তারা উঠে যাওয়ার পরে প্রতিষ্ঠানটা প্রায় ডুবু হয়, তখন ওরা নিজেরা ছেড়ে যায়। এই তারপরে সেটাকে আমরা আস্তে আস্তে ফিল্ডওয়ার্কের কাজগুলো এই 1976 থেকে আরম্ভ করে আজ পর্যন্ত এই কাজগুলো মোটামুটিভাবে দু একজন মিলে আমরা কাজগুলো করেছি। এই কাজগুলো করেছি, তাদের ভিতরে আমরা এখানকার বাইরেও গিয়ে কাজ করেছি, মেলা কাজ করেছি, মুর্শিদাবাদে কাজ করেছি, তারপরে আমরা নদীয়ায় কাজ করেছি। আপনি যে সমস্ত অঞ্চলগুলো বলছেন সবই তো গঙ্গার গঙ্গা এবং তার শাখা নদীর দুপারে। আমি গঙ্গার ধারা যে গেছে সেটা দুপারে। আর শেষ কাজ যেটা আমরা বলছি সেটা প্রায় আমি একাই করেছি, সেটা করেছি জঙ্গল মহলে। জঙ্গল মহলে 6-7 বছর জঙ্গল মহলের কাছে। ওটা কি আপনার মানে প্রস্তর যুগের সভ্যতা এখন সেটা প্রচুর যুগ, এবং আস্তে আস্তে কি করে প্রচুর যুগটা নগরায়নের দিকে এসেছে। তারা টেলিভিশন সাইড প্রচুর গুহা আবিষ্কার হয়েছে। এরপরে স্যার আমি দক্ষিণ চব্বিশ পরগনার সঙ্গে যথেষ্টভাবে যুক্ত ছিল। দক্ষিণ চব্বিশ পরগনা দুটো কারণ, একটা কারণ হচ্ছে কালিদাস বাবুর সাথে দীর্ঘদিন যাতায়াত করে করে, আর এখানকার যারা পুরাতাত্ত্বিক ছিল কিংবা যারা প্রাচীন ইতিহাসে গবেষক ছিল, তাদের ধারণা ছিল যে চব্বিশ পরগনার সংস্কৃতি বেশি প্রাচীন নয়, দক্ষিণ চব্বিশ পরগনার সংস্কৃতিটা এটা খুব বেশি হলে 1000 বছর কি 1500 বছর। এটা কত কোন সালে কথা, মানে কোন সময় কথা বলছেন? এটা এই কথাটা আমি বলছি, এই জিনিসটা ওদের ধারণাটা বদ্ধমূল ছিল প্রায় 1980-85 পর্যন্ত। এবং আমাকে তো যখন আপনি কি মানে একাডেমিক যারা সমস্ত গবেষক তাদের কথাই, একাডেমিক জগতের কথা বলছি, এদের নামগুলো আমি আর করবো না। এবং অনেক সময় বিদ্রুপ করতাম যে আপনি একজন অধ্যাপক, ইতিহাস নিয়ে গবেষণা করেন, এইসব উল্টোপাল্টা কি কথা বলছেন। এবং যখন একদিন আমি একজনের কাছে নিয়ে গেলাম, নাম করা মানে পুরাতত্ত্ববিদ, সারা দুনিয়ায় তার নাম আছে, তার কাছে যখন নিয়ে গেলাম যে দেউলপোতায় স্টোনিং জিনিসগুলো পাও, গঙ্গাসাগরের স্টোনিং জিনিসগুলো পাও, তখন উনি কিছু বলেন, আরে এগুলো কিছু নয়, গঙ্গার জলে নিচের থেকে রাজমহল পাড় থেকে ভেসে এসেছে। তারপরে যখন আমি তাকে বোঝালাম যে দেখুন এই ভারী ভারী পাথরগুলো 400-500 কিলোমিটার জলে ভেসে চলে এসে এটা কী করে হয়, এটা তো স্পেসিফিক গ্র্যাভিটি আপেক্ষিক গুরুত্ববাদের সাথে মিলছে না, তখনই বললেন তাহলে ওখান থেকে কেউ নিয়ে এসেছে। এবং পরবর্তীকালে বছর 10-15 আগে আমি একটা রুট খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে যে পূর্ব মেদিনীপুরের যে গুহাগুলো আবিষ্কার হচ্ছে তাদের যে পাথরের হাতিয়ার আর এখানকার পাওয়া পাথরের হাতিয়ারে অনেক সাদৃশ্য আছে কারিগরি দখল। এবং তখন আমি একটা সূত্র খুঁজলাম, তখন দেখা গেল যে ওখান থেকেই এই গুহা মানবেরা, ওখানে প্রচণ্ড ঠান্ডা পড়ছে এবং পরে খাবার অভাব হয়,
জঙ্গলের পশু কমে যায়, খাবার অভাব হয়, তারা এই পথ খুঁজে 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 সমুদ্র তট পর্যন্ত আসত এবং এসে এখানে নানা রকম টিমি টিমি শিকার করত। শিকার করে আবার যখন বর্ষার কালো মেঘ দেখা যেত তখন আবার এখান থেকে তারা এই গুহাতে ফিরে। এই যে মাইগ্রেশন, এটা এরপরে বহু জায়গায় পাওয়া গেছে, হিস্টোরিক মাইগ্রেশন। এই মাইগ্রেশন, এই যে রুটটা, এই রুটটা মোটামুটি আমরা খুঁজে দিয়েছি এবং সেই রুটের বিভিন্ন জায়গায় এই ধরনের পাথরের হাতিয়ার পাওয়া যায়। এবং তার ফলে এরা এখন একটু ঠান্ডা পড়েছে। আর অনেকে তো বলতেন যে সুন্দরবনেরা কীভাবে বড়জোর পাল সিংযুক্ত, কিন্তু সুন্দরবনে তো পাথরের হাতিয়ার কিন্তু পাওয়া যায়নি, সেটা হয়তো পার্মানেন্ট সেটেলমেন্ট ছিল না, ওরা মাইগ্রেট করে আসতো, আবার পরিযায়ী মানুষের দল চলে যেত। কিন্তু সুন্দরবনে যে আজ থেকে অন্তত 3000-4000 বছর আগেও মানুষের বসবাস ছিল তার প্রমাণ পাওয়া যায়। এরা স্থায়ী বাসিন্দা ছিল, এটা ঠিক। কারণ এই যে জীবনযাত্রা প্রকৃতি যেটা ছিল, এরা সব গুহায় থাকত এবং এরা ওই যখন প্রচুর ঠান্ডা পড়ত এবং সেই উষ্ণতার খোঁজে এবং শিকারের খোঁজে, কারণ এরা কিন্তু পশু শিকার করে জীবনযাপন করে, সেই খুঁজে এরা ওই মরশুমটায়, ওই শীতের মরশুমটায় এরা সাগর পর্যন্ত আসে, এসে এখানে 3-4 মাস এরা থাকে। কারণ তাদের ব্যবহৃত নানা রকম অস্ত্র এখানে খুব পাওয়া যায়নি। তাদের তখনকার যে নব্যপ্রস্তর যুগে যে মৃৎ ভাণ্ড, মাটির ভাণ্ড, লাল কালো মৃৎপাত্র, যেগুলো ওরা সাথে নিয়ে আসতো, তার টুকরো এখানে পাওয়া যায়, এখানে আসে। সুতরাং প্রাগৈতিহাসিককালে সুন্দরবনের যে মানুষের যাতায়াত ছিল বিষয়ে কোনো সন্দেহ নেই, এগুলো পুরোটাই নদীতে ভেসে আসতে পারে না। একটা 3 কিলো 4 কিলো ওজনের একটা হাতিয়ার, বড় প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ারও পাওয়া গেছে। হাতিয়ার 400 কিলোমিটার নদীর জলে ভেসে আসতে পারে। এই আর তার চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এগুলো কতগুলো জায়গায় এগুলো একসাথে পাওয়া যায়, একসাথে পাওয়া যায়। যদি নদীর জলে ভেসে আসতে ছড়িয়ে থাকে, যেমন দেউল কোথায় পাওয়া যায়, যেমন হরিনারায়ণপুরে পাওয়া যায়, যেমন সাগরদ্বীপের মন্দির তলায় পাওয়া যায়, এই বারুইপুরের কাছে একটা জায়গায় হরিহরপুর, সেখানে পাওয়া যায়। হ্যাঁ, সেখানে পাওয়া গেছে। এগুলো বিভিন্ন জায়গায় মানে একসাথে এক গুচ্ছ পাওয়া গেছে। তার মানে জলে ভেসে এসে এক গুচ্ছ এক জায়গায় জমা, এবং তার সাথে কিছু পোড়ামাটির পাত্র পাওয়া গেছে, পোড়ামাটির কিছু পাত্র। সুতরাং এই যুগটার সম্পর্কে মোটামুটিভাবে এক্সপ্লেনেশন করে না পাওয়া গেলেও কিন্তু এটা একটা অনুমান করা যায়। তার পরের যুগ যেটা মানে যীশু খ্রিস্টের জন্মাবার 400-500 বছর আগে থেকে যে যুগটা আরম্ভ, সেই যুগে যেটা সবচেয়ে বড় সম্পদ আমাদের কাছে ছিল হচ্ছে গ্রীকো রোমান ঐতিহাসিক যে বিবরণ এবং টলেমির মাতৃত্ব। কথা হচ্ছে টলেমির মাতৃত্ব নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, কি ভুল বলা হয়, টলেমির মাতৃত্ব নিয়ে অনেক ভুল হয়েছে বলা হয়। টলেমির মাতৃত্ব নিয়ে অক্ষাংশ, দ্রাঘিমাংশ ইত্যাদি গোলমাল থাকতে পারে, কারণ নেভিগেশন ব্যাপারটা, কম্পাসটা তখন অতটা উন্নত হয়নি। কিন্তু একটা কথা, নাবিক যারা এসেছে এবং টলেমি আলেকজান্দ্রিয়া বন্দরে বসে থাকছে, নাবিকরা এলেই তাদের কাছে সন্ধান দিতে, নাবিক যারা এসে তারা কতক্ষণ তথ্য টলেমিকে দিয়েছে। যেমন ওখানে গঙ্গার 5টা মুখ আছে, সেই 5টা মুখ এখনো দেখা যাবে, 5টা মুখ আছে, এবং সেখানে টলেমির মানচিত্রে কতগুলো বন্দর নগরী দেখানো হয়েছে, বন্দর নগরী দেখানো হয়েছে। সেগুলো এখন পর্যন্ত আইডেন্টিফাই করা যায়নি কোন জায়গায়, কিন্তু মোটামুটিভাবে কতগুলো জায়গা রয়েছে। যেমন টলেমি দেখিয়েছেন যে সমুদ্রের থেকে 30 স্টেডিয়ার ভেতরে একটা রাজধানী নগরী আছে, তার নাম হচ্ছে গঙ্গে, সিটি অফ গঙ্গে। এটা রাজধানী এবং বন্দর নগরী দেখিয়েছে। এখন টলেমি মারা যাওয়ার পর এই 2000 বছর 2500 বছরে জমি অনেকটা সমুদ্রের ভেতরে এগিয়ে গেছে, যার ফলে 30 স্টেডিয়া না হয়ে হয়তো 40 স্টেডিয়া হয়েছে, এবং সেইখানে
এই জায়গায় যেমন ধ্বংসাবশেষ আবিষ্কার হয়েছে, তার মধ্যে চন্দ্রকেতু বলছে ধ্বংসাবশেষ, যেটা যেখানে কিছুটা এক্সকাভেশন করা হয়েছে এবং এখনও যা তার অস্তিত্ব আছে, তাতে দেখা যাচ্ছে প্রায় 4 বর্গ কিলোমিটার জুড়ে একটা র্যাম্পার্ট ওয়াল দিয়ে ঘেরা জায়গা রয়েছে। তার মানে একটা দুর্গ নগরী কিংবা দুর্গ বন্দরের অবস্থান। এবং সেখানে যে সমস্ত পুরাবস্তু পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে যে এরা খুবই সফিস্টিকেটেড লাইফ এরা লিড করত। এবং সেখানে রোমান কয়েন, গ্রিক কয়েন এবং বিদেশি টেরাকোটা, বিদেশি নরনারীর মূর্তি এগুলো পাওয়া গেছে। তার মানে এই যোগাযোগটাকে কিছুতেই অস্বীকার করা যায়। একটা মিনিমাম সিল পাওয়া গেছে এবং পরেশদার গুপ্ত একটা সিলমোহর পেয়েছিলেন। হ্যাঁ, পরেশদার গুপ্ত একটা সিলমোহর পেয়েছিলেন যেখানে গ্রিকের প্রধান একটা উৎসব ছিল বুল লিপিং, অর্থাৎ ষাট ধরে উঠে যাওয়া। একটা সিলমোহরে সেই বুল লিপিংটাও পাওয়া গেছে সিলমোহরে। সুতরাং টলেমির ইস্যুতে যে সমস্ত বন্দরের সাথে মধ্যপ্রাচ্যের যে যোগাযোগের কথা বলা হয়েছে তার ভিতর এটা একটা, হয়তো এটা রাজধানী নগরী ছিল, আরও অনেকগুলো বন্দরের কথা। যেমন টলেমির মানচিত্রে আছে চিলগ্রাম এবং তিনটি বলে যে জায়গাটা, সেখানে কিন্তু বিদেশি কিছু মুদ্রা, বিদেশি জিনিস পাওয়া গেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তিনটির থেকে একটা মৃৎপাত্র আবিষ্কার হয়েছে যার গায়ে 3 সারি লেখা উৎকীর্ণ আছে, যেগুলো প্রথম দ্বিতীয় শতকে, খ্রিস্টীয় প্রথম দ্বিতীয় শতকে। এটা কি ভাষা? এটা প্রাচীন ব্রাহ্মী হরফ। তাতে সবটা পাঠোদ্ধারের চেষ্টা হচ্ছে। এটা আমি এখন বলবো না কোথায় আছে, তুমি হয়তো দেখেছো এটা। তাতে কিন্তু আমি ভালো করে দেখে কতগুলো শব্দ করতে পারি এবং তার ভিতরে একটা লেখা আছে তিলোগ্রামী, একটা ওয়ার্ড কিন্তু তিলোগ্রামী। তার মানে ও যে তিলোগ্রাম যেটা বলেছে সেই নামে এখানে যে একটা জায়গা ছিল এটা তার প্রমাণ। তারপর নানা যেমন আটঘরা যে টলেমির মানচিত্র কোন জায়গায় সেটা চিন্তা বিষয়। কারণ আটঘরার থেকে একটা সিলমোহর পাওয়া গেছে, ওটা যে একটা শিখ রয়্যাল ক্যাপিটাল ছিল। এবং আটঘরার চারপাশে দেয়াল পাওয়া গেছে মাটির তলে, প্রায় 2 বর্গ কিলোমিটার দূরে গভীর পরীক্ষার দেয়াল এবং প্রোটেক্টিভ ওয়াল এবং নগর দুর্গ রক্ষা করার জন্য যে প্রকোষ্ঠ বা চেম্বারগুলো ছিল তাতে অস্ত্রশস্ত্র পাওয়া গেছে, বাইরে থেকে আক্রমণ করে যাতে রক্ষা করে। এটা কি ধাতবস্ত্র? হ্যাঁ, ধাতবস্ত্র না, ধাতব নয়, এগুলো পোড়ামাটির একরকম গুলতি আর কি ব্যবহার করা হতো। ওই ধনুকে দিয়ে মারা হতো, যে প্রচুর পরিমাণে পাওয়া। এবং সেইখানে যে সিলমোহরটা পাওয়া গেছে সেই সিলমোহরটা রেড স্টোন ম্যাট্রিক্স সিলমোহর দেয়াল, তাতে একটা দেবী মূর্তি আছে এবং তার ভিতরে পরিষ্কার লেখা আছে রাজকীয় ছন্দক পরমশ। ছন্দক মানে যারা সামবেদ গান করেন তাদের বলা হয় ছন্দক বলে। কোনো রাজগৃহে সামবেদ গানকারী পুরুষের আরাধ্য দেবী। তার মানে তাহলে সেই 3য় 4র্থ শতকের সিলমোহর, ওটা ব্রাহ্মী হরফে লেখা। তার মানে 3য় 4র্থ শতকে ভারতে বাংলার এই অঞ্চলে বেদ চর্চা কিন্তু ঢুকে গেছে, কেউ অস্বীকার করতে পারে। এগুলো পজিটিভ বেদ, এগুলোকে অস্বীকার করা যায়। এখানে একটা সিলমোহর পাওয়া গেছে আটঘরায়, যেটাকে বৌদ্ধ ধর্ম কবে এখানে প্রবেশ করেছেন এ নিয়ে অনেক তর্ক করেছেন। বড় বড় পণ্ডিতরা মত অনেক দেরিতে বৌদ্ধ ধর্ম এখানে এসেছে। যেমন বেদের ধর্ম, মানে বেদ চর্চা বাংলাদেশে হর্ষবর্ধনের আগে আরম্ভ হয়নি বলছিলেন, কিন্তু দেখা গেল যে হর্ষবর্ধনের অনেক আগে 3য় শতকে, খ্রিস্টীয় 3য় শতকে এখানে বেদ চর্চা হতো। তেমনি ওই সিলমোহরটার ভেতরে দেখা যাচ্ছে যে একটা বিশাল বৃক্ষ এবং তার দুপাশে বেদির উপর বিশাল বৃক্ষ, দুপাশে 2 জোড়া দম্পতি হাত করে বৃক্ষে বসে আছে এবং সিলমোহরটার পেছনে লেখা মহতি অটে, মানে মহাবৃক্ষ। মহতি অটে মানে মহাবৃক্ষ, মানে এটা বৃক্ষ পূজা নয়,
মহাবৃক্ষ হচ্ছে বোধিক ধ্রুম, তার আরাধনা হচ্ছে বুদ্ধের যে প্রতীক এবং তারই দেখা যাচ্ছে। এবং ওই যে লেখাটা, ওই লেখাটা প্রায় বুদ্ধদেবের মহাপরিনির্বাণের 100 বছরের ভেতর ওটা লেখা। তার মানে বুদ্ধদেবের মহাপরিনির্বাণে 100 বছরের ভেতরে এই অঞ্চলে বৌদ্ধ ধর্ম কিন্তু প্রবেশ করে। এটা একেবারে পরিষ্কার তাত্ত্বিক প্রমাণ। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য প্রত্নস্থল কোনগুলো? সবচেয়ে উল্লেখযোগ্য প্রত্নস্থল কোনগুলো? দক্ষিণ 24 পরগনায় সবচেয়ে উল্লেখযোগ্য প্রত্নস্থল হচ্ছে একটা হচ্ছে দেউলপোতা। কেন এটা উল্লেখযোগ্য বলছেন কেন? তার কারণ এটা প্রাচীনতম নিদর্শন এখানে আবিষ্কৃত হয়েছে। এক, মধ্যপ্রস্তর যুগের এটাকে মধ্য আদি প্রস্তর যুগের পাওয়া গেছে। আদি প্রস্তর যুগ, আদি প্রস্তর যুগে 2-3টে হাতিয়ার। দেউলপোতায়? হ্যাঁ, তাই আদি প্রস্তর যুগে 2-3টে হাতিয়ার এটা কি আছে এখনো? আছে, মিউজিয়ামে 2-1টা না কোন কাগজে আছে? আছে, প্রচুর 2-1টা আছে। কোথায় আছে? আছে ভিতরে আদি মধ্যপ্রস্তর যুগে যে হাতিয়ার। তারপরে আরও পাওয়া গেছে, দেউলপোতায় পাওয়া গেছে যেটা, সেটা হচ্ছে যে দেউলপোতায় কতগুলো মুদ্রা এবং কতগুলো সিম্বল পাওয়া গেছে, যেগুলো সুনিশ্চিতভাবে প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের মানে হেলেনীয় যে সংস্কৃতি, রোমান এবং হেলেনীয় সংস্কৃতি, সেই সংস্কৃতির সাথে ওদের ঘনিষ্ঠ যোগাযোগ। ওখানে আফ্রিদির একটা ব্রোঞ্জের মূর্তি পাওয়া গেছে। আচ্ছা, আফ্রিদির একটা ব্রোঞ্জের মূর্তি পাওয়া গেছে এবং তার ভিতরে আফ্রিদি লেখা আছে। আফ্রিদি হচ্ছে গডেস অফ লাভ, গ্রিকের। সেই মূর্তিটা পাওয়া গেছে এবং তার তলায় কিন্তু রোমান ভাষায় গ্রিক হরফে লেখা আছে আফ্রিদি। হ্যাঁ, দেউলপোতা থেকে পাওয়া গেছে। এবং এই মূর্তিটা পেয়েছিলেন কালিদাসবাবু, কিন্তু কালিদাসবাবুর কাছে আমি একবার দেখেছিলাম, তারপরে মূর্তির সন্ধান পাওয়া যায়। পরে যখন কালিদাসবাবুর জ্যেষ্ঠ পুত্র বিমলচন্দ্র দত্ত পরলোক গমন করে, তখন আমি তার বাড়িতে যাই। গিয়ে তখন বিমলবাবুর স্ত্রী আমাকে বললেন যে ওনার অনেক সংগ্রহ একটা আলমারিতে তালা দেয়া আছে, আপনি একদিন আসুন, এসে আপনি ছবি টবি তুলুন, আপনি এই নিয়ে কাজ করেন, করে থাকবেন। এবং তখন গিয়ে সেই আফ্রিদির মূর্তিটা কিন্তু পেয়েছিলেন। অনেক ব্রোঞ্জের মূর্তি ওর কাছে আছে এবং অনেক টেরাকোটা ছিল। তো আমি আর সেগুলো যেহেতু ব্যক্তিগত সংগ্রহ ওদের, আমি আর আনার উৎসাহ দেখাই না। আমি যা করার 2 দিন গিয়ে সারাদিন থেকে আমি সমস্ত ডকুমেন্টেশন করি। এবং বিমলবাবু বোধহয় শান্তিনিকেতনের সংগ্রহশালায় কিছু আমিও বিশ্বভারতীর যখন আর্কিওলজিক্যাল মিউজিয়ামটা হয়, ডিপার্টমেন্ট অফ মিনারোলজি খোলা হয়, আমি কয়েকশো জিনিস দিয়েছি। হরিহরপুরে যে পরেদাসটা বলেছিলেন যে আদি প্রস্তর যুগের অস্ত্র পাওয়া গেছে, এই সম্বন্ধে আপনার কি? আদি প্রস্তর যুগের অস্ত্র আমি হরিহরপুরে পেয়েছি। তাই নয়, প্রথম যে ডিস্ট্রিক্ট গেজেটিয়ার এখানে বেরিয়েছিল, ফার্স্ট ডিস্ট্রিক্ট গেজেটিয়ার মানে 24 পরগনা, সেই ফার্স্ট ডিস্ট্রিক্ট গেজেটিয়ার তাতে ভেতরে কিন্তু এই তথ্যটা উল্লেখ করা ছিল। আমি ওনার বাড়ি থেকে মানে ওনার ছোট পুত্রবধূ ওনার যখন জীবিত ছিলেন, তখন আমার একটা কাগজের কাটিং পাই। অমরদত্ত কিছু ওই কাগজের কাটিংগুলো কিছু ওই খাতায় এঁটে রাখে, এটা আমার যে সংগ্রহ করেছি। একটা দেখছি সম্ভবত স্পেশাল পত্রিকায় পরে তার সাথে একটা লেখা বেরিয়েছিল এবং ওটা পাওয়াও গিয়েছে। ওটা আমার রয়েছে, পাওয়া গিয়েছে অনেকগুলো জায়গায় পাওয়া গেছে, 10-12টা জায়গায় পাওয়া গেছে। 10-12টা জায়গায় পাওয়া গেছে কি এই প্রস্তর যুগের হাতিয়ার। আচ্ছা, না আমি বলছি হরিহরপুরের কথা বলছি। হ্যাঁ, হরিহরপুরে পাওয়া গেছে। ওটা কি আদি প্রস্তর যুগের অস্ত্র? হ্যাঁ, এই সম্বন্ধে আপনি কি ডেফিনিট? হ্যাঁ, আদি প্রস্তর যুগের অস্ত্র পাওয়া গেছে, মধ্যপ্রস্তর যুগ পাওয়া গেছে, নিওলিথিক কিছু পাওয়া যায়, নব্যপ্রস্তর যুগের হাতিয়ার হরিহরপুরে পাওয়া যায়। কিন্তু এই তিনটে পর্যায়ে হাতিয়ার কিন্তু দেউলপোতায় সবচেয়ে বেশি পাওয়া। আচ্ছা, বোধহয় স্টেট আর্কিওলজিতে 129টা দেউলপোতার হাতিয়ার আছে। আচ্ছা, এবং যেদিন ওটা আবিষ্কার হয় সেদিন আমি আর পরে আমরা গিয়ে দেউলপোতা দেখতে গিয়ে বালির স্তরের ভেতরে পরের বাবু হোঁচট খায় এবং একটা বড় পাথরের হাতিয়ার দেখেই লাফিয়ে ওঠে এবং তখন সেখানে বালি সরানো হয়। এটা হবে 1977-70।
তখন তো কালিদাসবাবু 68-এ মারা গেছেন। হ্যাঁ, মারা গেছে, কালিদাসবাবু মারা গেছেন, কালিদাসবাবু মারা গেছেন। এটা পাননি। এবং তারপরে এটা নিয়ে অনেক গবেষণা হয়, এটা নিয়ে পরেশবাবুকে অনেকে বিদ্রুপও করেছিলেন। অবশ্য পরেশবাবু মারা যাবার আগে এই সূত্র যেগুলো আমরা পেয়েছি, যেগুলো আত্মজ্ঞান, সেই সূত্রগুলো আবিষ্কার হয়। পরেশবাবু আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। পরেশবাবু একজন মানে রোমান্টিক আর্কিওলজিস্ট। উনি ওই দেখে মানে উন্মাদ হয়ে যেতেন, এবং উনি সবসময় এটাকে করার জন্য, তাতে হয়তো কখনো কখনো উনি বেশি উক্তি করে ফেলেছেন, বেশি ব্যাখ্যা করে ফেলেছেন, কিন্তু পরেশচন্দ্র দাশগুপ্তের পশ্চিমবঙ্গের পুরাতত্ত্ব যে অবদান, সেই অবদান কিন্তু কারণেই যত আর্কিওলজিক্যাল সাইটস পশ্চিমবঙ্গে যেগুলো বেরিয়েছে, এবং এই বাঁকুড়া, বিষ্ণুপুর, জলপাইগুড়ি, দার্জিলিং, এখানে যত বর্ধমান, এখানে যত আর্কিওলজিক্যাল সাইট, এই যে মানে পশ্চিমবঙ্গের পুরাতাত্ত্বিক মানচিত্র, এটা কিন্তু পরবর্তী, এবং সেটার অবশ্যতা মজুমদার স্বীকার করেছে। তার অ্যাক্সিডিসকে বেঙ্গল রিভাইজ সিরিজের যখন বেরোয়, তখন কিন্তু পরেশবাবুর এই অবদানের কথা রমেশবাবু স্বীকার করে। হয়তো তার ব্যাখ্যা আমাদের সামনে না মিলতে পারে, কিন্তু আবিষ্কার যেটা, সেটাকে অস্বীকার করা যায়। আপনি কোন স্কুল অফ থটে বিশ্বাস করেন? না, আমরা যে স্কুল অফ থটের ব্যাপার নয়, আমাদের ব্যাপার হচ্ছে আমি মূলত আধুনিক ইতিহাসের ছাত্র, যার ফলে আমাদের যে অ্যাপ্রোচ প্রবলেমটা, এটা সাইন্টিফিক, এটা মানে বিজ্ঞান সমস্ত ডিডাকটিভ অ্যান্ড ইন্ডাকটিভ প্রসেস আমরা। অনেকে আছেন তারা প্রাচীন পুঁথিপত্র ঘেটে তারা সেগুলোর উপর নির্ভর করে প্রাচীন শাস্ত্র অনুযায়ী তারা ব্যাখ্যা করে। আমরা সেটা ব্যাখ্যা করি, এটা পাওয়া যেতে পারে কিনা, এই জায়গায় এরকম জিনিস করতে পারে কিনা, এইগুলো। যেমন অনেকে বলেছেন যে এটা একদম সব পরিমাটির দেশ, সুতরাং এখানে 20,000 বছর আগে এই জিনিস আসতে পারে। এখন ব্যাপার হচ্ছে কি, জিওলজি যেটাকে বলেছে যে নিউ ল্যান্ড ফর্মেশন, আর ইতিহাস কিংবা পুরাতত্ত্বের নিউ ল্যান্ড ফর্মেশন কিন্তু এক নয়। জিওলজিতে একটা জিওলজির টাইম মেজারমেন্টের স্কেল হচ্ছে 1 মিলিয়ন ইয়ার, 10 লক্ষ বছর ইউনিট। একটা ইউনিট মানে 1 মিলিয়ন ইয়ার, 10 লক্ষ বছর। 10 লক্ষ বছর। সেখানে ইতিহাস বা পুরাতত্ত্বের ইউনিট হচ্ছে 1 সেঞ্চুরি, 13th সেঞ্চুরি, 14th সেঞ্চুরি, 6th সেঞ্চুরি বিসি, 4th সেঞ্চুরি বিসি, এর উপরে। সুতরাং এই মাপকাঠিতে ওদের কাছে যেটা নিউ, আমাদের কাছে কিন্তু সেটা নিউ নয়। সুন্দরবনের সব জায়গায় কন্টিনেন্টাল শেল্ফ এই দিক থেকে যেখানে গেছে, মহিষবান যেটা বলা, হ্যাঁ, সেইটা সমুদ্র থেকে যেটা মহাদেশীয় ঢাল যেটা, সেটা তো মাটির তৈরি নয় যে সেটা স্মুথ হবে। মহাদেশীয় ঢাল যেটা, সেটার বেসটা হচ্ছে পাথর, সেই বেসের ভেতরে অনেক রক থাকতে পারে। সুতরাং রক এরিয়ায় প্রথম সেডিমেন্টেশনটাকে স্থলভাগ হয়েছে। এখানে বলেছে যে সহস্র দ্বীপমালা, প্রাচীন শাস্ত্রে বলছে এখানে সহস্র দ্বীপমালা আছে। এগুলো হয়তো ছোট ছোট দ্বীপ এই রকগুলোকে ঘিরে ঘিরে হয়েছিল, তখন মানুষের যাতায়াত ছিল, ছিল। তারপরে আস্তে আস্তে নদী যখন মজে গেল, পড়ি পড়তে আরম্ভ করলো, তখন সেই দ্বীপগুলো নিয়ে কিন্তু সিট অফ ল্যান্ড হয়েছে। সুতরাং এই যে পকেটগুলো আমরা দেখতে পাচ্ছি, এই পকেটের দ্বীপে মানুষ এসে বাস করেছে, সেইগুলো এখন মিশে মনে হচ্ছে যে কী করে সম্ভব। সুতরাং এইটা কিন্তু মাথায় রাখতে হবে। কালিদাস দত্ত সম্বন্ধে আপনার মূল্যায়ন? কালিদাস বাবু অনেকবারই বলেছেন জায়গায়। কালিদাস বাবুর সম্পর্কে মূল্যায়ন হচ্ছে যে কালিদাস বাবুর মানে প্রধান আমাদের এই দক্ষিণ বা তথা নিম্নবঙ্গের যে প্রত্নতত্ত্ব বা ইতিহাস করুন, সেখানে তার অবদানটা কি আপনার মূল্যায়ন? অবদানটা হচ্ছে কালিদাস বাবুর সম্পর্কে আমি প্রথমে একটা কথা বলব, সেটা হচ্ছে কালিদাস বাবু হয়তো প্রথাগত শিক্ষা খুব একটা ছিল, মানে একাডেমিক কোয়ালিফিকেশন যেটা, সেটা কালিদাস বাবু বিশাল কিছু ছিল। তিনি একটা স্কুল লেভেল পর্যন্ত পড়াশোনা করেছিলেন, জমিদার মানুষ, কিন্তু তার প্রাইভেট স্টাডি করে ইতিহাসে সচেতনতা, এতভাবে তিনি সচেতন ছিলেন ইতিহাসের ব্যাপারে, এটা পরিষ্কার বোঝা যায়। কারণ মোটামুটিভাবে কালিদাসবাবু সমস্ত লেখাগুলি আমি করি, এবং কালিদাসবাবুর সাথে দীর্ঘদিন আমি এই নিয়ে আলোচনা করছি।
কালিদাস বাবু কিন্তু জানতেন তার সীমা কত বলা, যার জন্য কালিদাস বাবুর রচনায় কিন্তু আজ পর্যন্ত কোনো ভুল বেরোয়নি। দু একজন বলেছেন কালিদাস বাবু আদিগঙ্গার যে খাতের কথা বলেছেন সেটা ঠিক নয়, আমি নতুন খাত আবিষ্কার করেছি, এই সমস্ত কথাবার্তা বলেছেন। কিন্তু ব্যাপার হচ্ছে কালিদাস বাবুর সময়ে এই জায়গার যে অঞ্চলের অবস্থা ছিল এবং তিনি যেভাবে ঘুরেছেন এবং তার যে বিশ্লেষণ ব্যাখ্যা সমস্তটা প্রাইভেট স্টাডিতে হয়েছে, তিনি নিজে পড়াশোনা করে এটা বের করেছেন। আজ পর্যন্ত কিন্তু আমি জানি না, আমার কাছে কালিদাস বাবুর কোনো লেখায় কোনো ত্রুটি বিচ্যুতি দেখা যায়। তিনি জানতেন যে তিনি কতটুকু বলতে পারেন এবং তিনি কতটুকুই বলতেন। মডার্ন রিভিউতে তার লেখা, তারপরে বাংলা যে পত্রিকাগুলো, ভারতবর্ষ, হ্যাঁ, এইগুলোতে তার যে সমস্ত লেখা বেরিয়েছে, কিংবা বারেন্দ্র রিসার্চ সোসাইটি মনোগ্রাফে তার যে লেখাগুলো আছে, এবং খুব ভালোভাবে আমি ভালোভাবে পড়েছি। এবং কালিদাসবাবু যেটা মোটামুটি দেখিয়েছেন, তিনি মোটামুটি এই অঞ্চলের প্রাচীনত্ব সম্পর্কে যে ধারণা ছিল সেই ধারণাটাকে দূর করেছেন, সেই ধারণাটাকে তিনি দূর করেছেন। চন্দ্রগতিকর সম্পর্কে কিংবা আকবর সম্পর্কে কালিদাসবাবু খুব বেশি লেখা নেই, কিন্তু হরিনারায়ণপুর, তারপরে দেউলপোতা এবং সাগরদ্বীপের বিভিন্ন জায়গা এবং সুন্দরবনের গভীর সুন্দরবন অঞ্চলের যে সমস্ত আছে সেগুলো নিয়ে কালিদাসবাবু যেটা বলেছেন সেটা খুব ত্রুটি বিচ্যুতি নেই, কোথায় কোনো ত্রুটি ধরা পড়ে, কারণ তিনি জানেন তিনি কতটুকু বলতে পারেন। তার কাছে যে মেচুরিটি লোক আছে তিনি কতটুকুই বলছেন, তার বেশি তিনি জানেন, কোনো অনুমানের উপর তিনি নির্ভর করেন। আমরা মানে কোন পথে চললে এই ইতিহাসটাকে সঠিকভাবে এগিয়ে, মানে চর্চাটাকে এগিয়ে নিয়ে যাবে বা এটাকে উদ্ধার করা যাবে? ব্যাপার হচ্ছে এই যে সাধারণ যারা ঘুরে বেড়ান, কাজ করেন, সাধারণ নিজেদের প্রচেষ্টায় কাজ করেন, তারা হয়তো আবিষ্কার করতে পারবে বিভিন্ন জায়গায় এবং তিনটিটা আবিষ্কার হয়েছে, অর্থাৎ তিনটা আবিষ্কার। কিন্তু এটাকে মানে ইতিহাসের কাঠামোয় আনতে গেলে, এটাকে সংস্কৃতি উত্তরণের কাঠামোর যদি ঢোকাতে গেলে কিন্তু কতগুলো প্রথাগত অনুসন্ধান মেনে নিতে হবে, যেটা হয় না। প্রথাগত অনুসন্ধান মেনে নিতে হবে এবং সেগুলোকে গিয়ে সবচেয়ে বড় যেটা দরকার, যেসব জায়গাগুলো পাওয়া গেছে সেখানে অন্তত ট্রায়াল ডিগিং কিছু করা দরকার, পরীক্ষামূলক কিছু উৎখনন দরকার প্রত্যেক জায়গায়। তাহলে স্তরগুলো বেরোবে, সত্যি এখানে এইগুলো বস্তু পাওয়া গেলে এই স্তরগুলো এখানে আছে, সেটা করা দরকার। চিহ্নিত করাতে সেই স্তর বেরিয়েছে, আট ঘড়ায় করাতে খানিকটা সেই স্তর বেরিয়েছে, দেউলপুরায় পরেশবাবু কিছু কোথাও চালিয়েছিলেন, তাতেও স্তরগুলো পাওয়া। এই ধরনের স্তর বের করে করে দেখতে হবে যে এই যে পুরাবস্তুগুলো পাওয়া গেছে বলে অনেকে দাবি করছেন, এই করছেন, সেইগুলো এখানে পাওয়া গেছে। এই আর আরেকটা যেটা কথা সেটা হচ্ছে যে গ্রিক ল্যাটিন যে সমস্ত রচনাকার আছেন, টলমির যেসব মানচিত্র আছে তার ভিতরে যে নোটেশন দেয়া আছে সেগুলো বোঝার জন্য কিন্তু গ্রিক কিংবা ল্যাটিন ভাষায় একটা চর্চা করা দরকার। কারণ এখানে অনেকেই দেখেছি গ্রিক ল্যাটিন ভাষার দোহাই নিয়ে অনেক কথা তুলেছে, গ্রিক ল্যাটিন ভাষায় কিন্তু সে অর্থ বোঝা যায়, এটা দেখেছি। অনেক অনেক অর্থ, অনেক কল্পনা তার সাথে জড়িত আছে, কিন্তু মোটামুটি গ্রিক ল্যাটিন ভাষা আমি যতটুকু শিখেছি তাতে কিন্তু দেখছি এই অর্থটা সেই অর্থ হয়। সুতরাং মোটামুটিভাবে এগুলোকে সঠিক পথে নিয়ে যাওয়া করতে হলে যারা কাজ করে বেড়াচ্ছেন, সাধারণ মানুষ যে উৎসাহে কাজ করছেন তাদের সাথে, আর যারা প্রথাগত অনুসন্ধান করছেন তাদের একটা মিলবন্ধন হওয়া দরকার। কারণ ইনফরমেশানগুলো কিন্তু এইসব পণ্ডিতেরা, আর্কিওলজিস্ট কিংবা হিস্টোরিয়ানরা ইনফরমেশান কিন্তু এই যারা বেয়ার ফুটেড আর্কিওলজি তাদের কাছ থেকে পেতে পারে, কারণ তারা তো অত ঘুরেন না। তাদের কাছ থেকে ইনফরমেশানগুলো কালেক্ট করে সেখানে গিয়ে সরজমিনে কিছু ট্রায়াল ডিগিং করে তারা দেখে নিন যে তাদের যে চিন্তা ভাবনা তার সাথে কতটা মিল আছে এবং এগুলো কী ব্যাখ্যা করা যায়। স্বাধীনতার আগেও দেখেছেন আপনি? হ্যাঁ,
স্বাধীনতার পরেও দেখছেন সরকারের কি ভূমিকা, আপনার কি মনে হয়েছে যে যতটা ভূমিকা রাখা উচিত ছিল সেই ভূমিকা কি আমি দেখেছি? না, ব্যাপার হচ্ছে আমি আপনাকে খালি দেখুন, যেটা দেখিয়ে দিয়েছি। যেটা ব্যাপার হচ্ছে স্বাধীনতার পরে সরকারি পুরাতত্ত্বর ব্যাপারটা প্রধানত সরকারি ইসে প্রচেষ্টাই হয়, কারণ একটা এক্সাবিশনের ব্যাপার আছে, যে কেউ এক্সাবিশন করতে পারে, সংরক্ষণের ব্যাপার আছে, একটা পুরনো মন্দির সংরক্ষণ করতে হবে, সেটা সরকার চালু করতে পারে। কিন্তু যেটা আমি লক্ষ্য করছি যে সরকার যখন কাজের নির্ঘণ্ট তৈরি করেন, তখন যারা করেন তারা ভেবে চিন্তে করেন। তারা একটা বড় ঢিবি দেখলেন, এই ঢিবিটা দেখে ভাবলেন এটা কল্যাণে পাবো, এটা এক ধরনের কিন্তু ট্রেজার হান্টিং, কিছু সম্পদ আমি ওখান থেকে বের করবো এবং তারপরেই প্রেস থেকে তাদের বলবো, হইচই করবে, আমার গুরু করবে। ইতিহাস এবং পুরাতত্ত্ব চর্চায় কিন্তু এটা কোনো কাজে লাগে। যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে বিভিন্ন স্তর আছে, কাছে যে বিভিন্ন লেভেল আছে, সেগুলো খুঁজে বের করতে হবে। আমি হয়তো একটা পাথরের মূর্তিও পেলাম না, আমি একটা ব্রোঞ্জের মূর্তিও পেলাম না, তাতে কিছু যায় আসে। কিন্তু আমি একটা জায়গায় ঘুরে যে বিভিন্ন স্তরে যদি পোড়ামাটির যে সমস্ত পাত্র আছে, যেগুলো সবচেয়ে বেশি মূল্যবান, বিভিন্ন যুগে বিভিন্ন ধরনের পাত্র হয়েছে, তার খোলামুখী বিভিন্ন স্তরে পায়, সেটা কিন্তু অনেক বেশি মূল্যবান। তারা কিন্তু সেই দিকে নজর দেন। তারা যেটা করেন সেটা হচ্ছে ট্রেজার হান্টিং এবং নিজেদের প্রচারের জন্য। হঠাৎ খবরের কাগজ এটা বিরাট করে সংবাদ, একটা জায়গায় এক্সিবিশনগুলো বিরাট করে, এবং আমি দেখেছি যে অনেক জায়গায় ফ্রেঞ্চ খোঁড়া হয়েছে। সেই ফ্রেঞ্চ যে পদ্ধতিতে খোঁড়া হচ্ছে সেই পদ্ধতি খোঁড়া হয়। যখন একটা বুদ্ধ মূর্তি একটা জায়গায় প্রথম স্তরেই পাওয়া গেল, তখন একটা ট্রেঞ্চ, সেই ট্রেঞ্চটাকে ইস্ট ওয়েস্ট ওরিয়েন্টেশনে খোঁড়ার কোনো মানে নেই। কারণ বৌদ্ধ স্থাপত্য যদি হয়ে থাকে তাহলে কখনই তা ইস্ট ওয়েস্ট ওরিয়েন্টেশনে হবে, সেটা হবে নর্থ সাউথ ওরিয়েন্টেশন। তারা ঘুরতে গিয়ে পুরো স্ট্রাকচারটাকে সর্বনাশ করে, হয়তো কেটে গেছে, ভেঙে গেছে, পুরো স্ট্রাকচারটা করে। কারণ এদের ট্রেনিং খুব সাধারণ ট্রেনিং, এটা খেয়ালপুরির মতন কাজ করে। সুতরাং এদের সাথে যারা বিশিষ্ট পণ্ডিত, যাদের অভিজ্ঞতা আছে, তাদের এদের সাথে যুক্ত থাকা উচিত। এবং সাধারণ লোকের উচিত যে তারা যখন যাচ্ছেন তখন তাদের সন্ধান দেয়া যে এই অঞ্চলটায় কোন জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পাওয়া, কোন জায়গায় মাটির তলায় ইটের পাথর পাওয়া। যেমন আটখড়ায় যেখানে খুলেছে সেখানে ইটগুলো সব 11-12 সেঞ্চুরি। কোথায় বলছে? যেখানে খুলেছে, হ্যাঁ, দমদমে ঢুকি, ইটগুলো সব 11-12 সেঞ্চুরির ইট, পাল সেঞ্চুরি। কিন্তু তার 50 মিটারের ভেতরে মাটির তলায় যে ওয়ালটা গেছে সেই ইটগুলো সব 2nd-3rd সেঞ্চুরি। এই যে তফাৎ, এটা কিন্তু সাধারণ লোকে জানতো, কিন্তু তারা সেটা পরোয়া করে। তারা দেখতেও চাননি যে একটা মাঠটা কেটে দেখি এখানে ইটের যে সাইজগুলো আছে কী জিনিস পাওয়া যায়, কোনটা বেশি ইম্পর্টেন্ট। কারণ একটা আর্কিওলজিক্যাল সাইটের অ্যান্টিকুইটি কি, কতটা প্রাচীন এই জায়গাটা বের করতে হলে ওটা আগে করা দরকার, সেটা কিন্তু তারা করে। তার মানে আপনি বলছেন স্যার যে সরকারি যে প্রত্নতত্ত্ব, সরকারি যে কাঠামোর মধ্যে এখানে প্রচুর ত্রুটি রয়ে গেছে। ত্রুটি মানে কি, সরকারিতে যারা কাজ করেন, এখন বলছি না, আগে যারা করছেন তাদের অন্য কথা, এখন যারা কাজ করছেন তারা এটা তাদের জীবিকা বলে নিয়েছে, তারা এটা তাদের চাকরি বলে নিয়েছে। কিন্তু এটার সাথে ভালোবাসা তাদের সম্পর্ক নেই। কিন্তু আগে যারা কাজ করেছে তাদের কিন্তু এটার সাথে ভালোবাসা সম্পর্ক। রাখালদাস বন্দ্যোপাধ্যায় যখন কাজ করেছেন ভালোবাসার সম্পর্ক, সুধীর রঞ্জন দাস যখন কর্ণসুবর্ণ আবিষ্কার করেন তার সাথে একটা ভালোবাসার সম্পর্ক। এটাকে ভালোবাসলেই আমার প্রচারের থেকে, আমার নামের প্রচারের থেকে আমার এই ভালোবাসাটা যদি প্রচার হয়, যেরকম জিনিস আবিষ্কার হয়েছে ইতিহাসে, মনে হয় সেটাই বেশি। স্যার এবার একটু জিজ্ঞেস করবো যে যারা আপনি বেয়ার ফুটেড বলছেন আর্কিওলজিস্ট বা অপেশাদার আমরা যাদের বলি আর কি, তাদের কি ভূমিকা থাকা উচিত সঠিকভাবে ইতিহাসটাকে যে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে? তাদের যেটা দরকার, আপনি যে এতদিন ধরে দেখছেন, তাদের যেটা দরকার সেটা হচ্ছে তাদের ভালো করে মানে পুরাতত্ত্ব
বিষয়ে এবং ইতিহাস বিষয়ে যে সাধারণ পাঠ্য যেগুলো আছে তো তত্ত্ব জ্ঞানটা নেওয়া উচিত। যে কোন যুগে কী ধরনের ভাণ্ড ছিল, কোন যুগের মূর্তির তার শিল্প বৈশিষ্ট্য কী, হাতে তুলেই বললে এটা 10,000 বছর তা না। একজন লোক সে বুঝবে যে এটা গুপ্ত যুগের মূর্তি, এটা পাল যুগের মূর্তি, এটা সেন যুগের মূর্তি, এটা কুষাণ যুগের মূর্তি। এইগুলো ভ্যারিয়েশন, যেটা কোনটা কোন ধরনের পাথর, এই সম্পর্কে কিছু কিছু কোর্স ইন্ডিয়ান মিউজিয়ামে হয়েছে, যেটা ট্রিলজিও করেছে। এই ধরনের একটা কোর্সের ভিতর দিয়ে গেলে তারা নিজেরা লাভবান, তারা নিজেরা। আর এটা প্রাইভেট স্টাডি দরকার। কালিদাস বাবু যেটা করেছেন, কালিদাস বাবু তো কোনো কোর্স করেননি, উনি প্রচুর পড়াশোনা করেছেন। ওর লেখাগুলো পড়লে উনি যে গবেষণা করে সেই যদি তার সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন থাকে, তাহলে তার গবেষণা কোনো কালিদাস বাবু কিন্তু এটা দেখা যায়।